একটি ছেলে যে কিনা জন্মের পর থেকে তার নিজের মাকে কখনো দেখেনি, মায়ের ভালোবাসা কি হয় তা সে কখনোই জানে না। সেই ছেলেটি বড় হয়ে খুঁজে বেড়ায় তার মাকে খুঁজতে খুঁজতে সে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে পৌঁছে যায় যুক্তরাষ্ট্রে। ছেলেটি কি আদৌ তার মাকে খুঁজে পাবে? আর তার মা কেনই বা তাকে ছেড়ে গেছিল? তার বাবা আসলে কোন সত্যিটা লুকিয়ে রেখেছে এতদিন তার কাছ থেকে? এমনই গল্পে সদ্য মুক্তি পেয়েছে আমাদের বাংলার সুপারস্টার কিং খানের নতুন সিনেমা রাজকুমার। সিনেমাটি অলরেডি হল কাঁপাচ্ছে। সব ধরনের দর্শক সিনেমাটি পছন্দ করেছে আর সবাই শাকিব খানের অভিনয় অনেক বেশি প্রশংসা করছে। এই সিনেমাটিতে শাকিব খান তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো অভিনয় করেছে। তো আমি আজকে আপনাদের এই সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজকুমারের এক্সপ্লেনেশন করে শোনাবো। যেহেতু এর কোনো ফুটেজ অনলাইনে অ্যাভেলেবল নেই, তাই আমি কোনো ফুটেজ ব্যবহার করলাম না। তো চলুন আমরা এক্সপ্লেনেশন শুরু করি। আমি আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন সিনেমাওয়ালা। তো প্রথমে আমি আপনাদের চরিত্রগুলোর সাথে পরিচয় করে দিই। সিনেমায় শাকিব খানের একটা নাম আছে, তবে শুরু থেকে আমি তাকে রাজকুমার বলে সম্বোধন করব। এছাড়া এই সিনেমায় তারিক আনাম খান তার বাবার বৃদ্ধ বয়সে, দিলারা জাহান তার দাদির চরিত্রে, এবং হিরোইন তো আপনারা জানেন কর্টনি কফি। সিনেমার শুরুতেই আমাদের রাজকুমারের একটা ধামাকাদার এন্ট্রি দেখানো হয়, তারপর দেখানো হয় তার পরিবারের সদস্যদের। এরপর আমাদের দেখানো হয় তার এক ফুফাতো ভাই খেজুরের রস পাড়তে গিয়েছে, সাপে কামড় দেয়, প্রায় মরো অবস্থা তার। তো তখন রাজকুমার এসে তাকে বাঁচাতে চায়, তবে তার বাবাকে বলে একটি শর্তে সে বাঁচাবে। সে তার বাবার কাছ থেকে যা চাইবে, যত টাকাই চাইবে তাকে তা দিতে হবে। প্রথমে তো তার বাবা একদমই রাজি হতে চাচ্ছিল না, পরে শেষমেশ কোনো উপায় না দেখে তিনি রাজি হয়ে যান। এবার রাজকুমার তার ফুফাতো ভাইকে বাঁচিয়ে তোলে আর বিনিময়ে ৫০ লক্ষ টাকা চায়। এদিকে রাজকুমারের শুরু থেকেই তার মাকে খোঁজার চেষ্টা করছে, এটা আমাদের বোঝানো। সে শুনেছে তার মা যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে, সেখানেই থাকে, তাই সে যুক্তরাষ্ট্রে যেতে চায়, কিন্তু বাড়িতে এই বিষয়টি সে তুলতেই পারছিল না। এর জন্য সে একটা উপায় বের করে তার বাবার কাছ থেকে এভাবে ৫০ লক্ষ টাকা নেওয়ার পর তার পরিচিত লোকের সাথে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র থেকে এক বিদেশি মেয়েকে ভাড়া করে নিয়ে আসে। আর সেই চরিত্রে অভিনয় করেছিল আমাদের হিরোইন কর্টনি কফি। এবার রাজকুমারের প্ল্যানটা হলো সেই মেয়েটাকে সে তার বউ হিসেবে পরিচয় করে দিবে সবার সাথে, এবং একটি নকল বিয়ের কাবিননামা বের করে তা বাড়ির সবাইকে দেখিয়ে বলে যে তার বিয়ে হয়ে গেছে এই বিদেশি মেয়ের সাথে এবং সে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে। তো রাজকুমারের বিদেশে যাওয়ার বিষয়ে বাড়ির কারোই মত ছিল না, কিন্তু উপায়ও তো ছিল না। আর রাজকুমার তো নাছোড়বান্ধা, এবার বিদেশ যাবেই। তো শেষমেশ সে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বিদেশে পাড়ি দেয় তার মাকে খোঁজার উদ্দেশ্যে। বিদেশে আসার পর থেকে কর্টনি কফি রাজকুমারকে বলে, এখন থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো, এবার তুমি বিদায় নিয়ে তোমার যেখানে খুশি সেখানে চলে যাও। কিন্তু রাজকুমার ওই কফিকে ফলো করতে করতেই তার বাসায় চলে যায়। এখানে গিয়ে কফি কিন্তু অনেক ধমক দেয় যে তোমার রাস্তা আমার রাস্তা এখন আলাদা হয়ে গেছে, তুমি কালকে সকালেই এখান থেকে ঘুম থেকে উঠে চলে যাবে। তো পরের দিন সকালে যখন রাজকুমার ঘুম থেকে উঠে, তখন দেখে কফির কাছে তার বাড়িওয়ালা টাকা চাইতে এসেছে, কিন্তু কফির কাছে কোনো টাকা ছিল না, সে দিতে পারছিল না। এমন সময় এসে রাজকুমার সে বাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে দেয়। প্রথমে তো কফি দিতে নিষেধ করে, তারপর অবশ্য কফি বলে যে সে এই ঋণ শোধ করে দেবে। এদিকে রাজকুমারের কাছেও তেমন কোনো টাকা ছিল। বাড়িওয়ালাকে টাকা মিটিয়ে দেওয়ার পর তার কাছে খুবই সামান্য টাকা ছিল। সে যখন একটি হোটেলে খেতে যায়, সেখানে খাবারের বিলের দাম দেখে সে আর খাওয়া দাওয়া না করে বরং একটা সিঙ্গারা শুধু অর্ডার করে। তখন দেখতে পায় পাশের টেবিলে এক বৃদ্ধ মহিলা খাবার খাচ্ছে এবং তার কাছে কোনো টাকা নেই। সেই মহিলা বলছিল তার ছেলে আসলে টাকা দিয়ে দিবে, কিন্তু হোটেলের ওয়েটাররা সেই মহিলাকে ছাড়ছিল না। তখন সেখানে আমাদের রাজকুমার ওই মহিলার বিল পরিশোধ করে দেয়, যেখানে কিনা সে নিজেই টাকা বাঁচানোর জন্য সিঙ্গারা খাচ্ছিল। উদারতা দেখিয়ে সে সেখানে মহিলাটির বিল পরিশোধ করে দেয়। এরপর রাজকুমার যে উদ্দেশ্যে বিদেশে এসেছে তা পূরণ করার লক্ষ্যে সে তার মায়ের খোঁজ শুরু করে। রাস্তাঘাটে দোকানের লোকদেরকে জিজ্ঞাসা করে খাদিজা বেগম নামের কোনো মহিলাকে তারা চেনে কিনা। বয়স ৬০-এর মতো। রাত হলে তাকে তার বাড়ি থেকে তার ফুফাতো ভাই ফোন দেয়। তার দাদি ফোনে কথা বলে এবং তার দাদি তাকে বলে সে যেন মারা গেলেও আর যেন না আসে। অনেক রাগ দেখায় রাজকুমারকে তার দাদি। বাড়ির সবার সাথে সে কথা বলে এবং বাড়ির সবাইকে সে ভীষণ মিস করে। পরের দিন কফির ওখানে এক বদমাস খালেক আসে তাকে ডিস্টার্ব করতে। সে নাকি কর্টনিকে বিয়ে করবে, এসব কথা শুনছিল রাজকুমার। একসময় কর্টনি বলে যে তার বাসায় গেস্ট এসেছে এবং এই বলে সে খলিলকে বিদায় করে দেয়। আবার রাজকুমার তার মাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সেই বাড়িওয়ালা আঙ্কেলের দোকানে যায়, যেই বাড়িওয়ালা বাংলাদেশি ছিল, কিন্তু তিনি রাজকুমারের সামনে বাংলাদেশের অনেক বদনাম করে। তিনি বাংলাদেশি এবং বাংলাদেশকে গালিগালাজ করা শুরু করে। তখন আমাদের রাজকুমার অনেক বেশি ক্ষেপে যায় এবং সেই লোকের সাথে খারাপ ব্যবহার করে করা হুঁশিয়ারি দিয়ে চলে আসে যেন তার সামনে কোনোদিন বাংলাদেশকে নিয়ে কোনো খারাপ কথা না বলে। এভাবে রাজকুমার অনেক জায়গায় তার মাকে খুঁজতে থাকে। সাথে থাকে তার বন্ধু
এরপর যখন সে বাসায় এসে দেখতে পায় বাসায় আগে থেকেই এসেছে সেই খলিল, এবং সে খুব বিরক্ত করছিল কটনিকে। রাজকুমার যখন কটনির হয়ে কথা বলতে চায় তখন কটনি বরং রাজকুমারকে নিষেধ করে ঘর থেকে বের করে দেয়। আর কি, এই বিরহে রাজকুমার আমাদের একটু গান গেয়ে বেরোয়। এরপর রাজকুমার তার মাকে খুঁজতে খুঁজতে একদিন মাস্ক পরা এক মহিলাকে দেখতে পায়। দেখে মনে হয় উনি তার মা খাদিজা। তাকে গিয়ে রাজকুমার বলে যে আপনি আমার মা, আমি আপনার ছেলে, এবং কি বাড়ির সবার পরিচয় দেওয়া শুরু করে, কিন্তু সেই মহিলা কাউকেই চিনতে পারছিল না। আর এদিকে আমাদের রাজকুমার নাছোড়বান্দা হয়ে পড়েছিল। সে অনেক মমতা নিয়ে সে অনেক অনুরোধ করে রিকোয়েস্ট করছিল ওই মহিলাকে যে তিনি স্বীকার করুক যে তিনি তার মা। এ সময় তাদের এই গন্ডগোল দেখে ট্রাফিক পুলিশরা এগিয়ে আসে এবং তারপর রাজকুমারকে আটকায়। তখন সেই মহিলা মাস্ক খোলে এবং রাজকুমার বুঝতে পারে যে হ্যাঁ, এই মহিলা তার মা না, তার আসলে ভুল হয়ে গেছে। সে তার মায়ের জন্য এতটাই দিক বিদিক দিশাহীন হয়ে পড়েছে যে সে চতুর্দিকে শুধু তার মাকেই খুঁজে বেরোচ্ছিল। সন্ধ্যার দিকে রাজকুমারের এক বন্ধু এসে জানায় যে কটনিকে খলিলের লোকজন এসে তুলে নিয়ে গেছে। এটি শুনে রাজকুমার ভীষণ রেগে যায় এবং সে চলে যায় খলিলের ওইখানে। তারপর খলিলকে মারধর করে কটনিকে সে নিয়ে আসে এবং সেখানে সবার সামনে পরিচয় দেয় যে কটনি তার বউ, এবং কটনিও এবার পটে যায় রাজকুমারের প্রতি। সেও রাজকুমারকে ভালোবাসতে শুরু করে। এরপরে আমাদের দেখানো হয় রাজকুমার এবং কটনি দুজন মিলেই রাজকুমারের মাকে খুঁজে বেরোচ্ছে। তখন কটনি জিজ্ঞাসা করে যে তোমার মা কেন চলে এসেছিল আর তুমি কেন এরকম করে খুঁজে বেরোচ্ছ। তো রাজকুমার তখন আমি এটা জানার জন্যই এনাকে খুঁজে বেরোচ্ছি যে তিনি আমাকে কেন ছেড়ে এসেছিলেন, কি অপরাধ ছিল আমার। এরপর কটনি বলে যে এমনও তো হতে পারে যে তোমার মা এতদিনে মারা গেছে, কিংবা এমনও তো হতে পারে যে তোমার মা এই শহরে অন্য কোথাও গেছে। তখন রাজকুমার বলে এটাও তো হতে পারে যে আমার মা এখানেই আছে, আশেপাশেই হয়তো কোথাও আছে, তিনি হয়তো বেঁচেই আছে, আরেকবার চেষ্টা করে দেখিই না। এরপর তারা দুজন মিলে সেই শহরের ডেটা সেন্টারে চলে যায় এবং সেখানে গিয়ে খোঁজ করতে থাকে যে খাদিজা বেগম নামে যেসব মহিলা আছে এবং যাদের বয়স 60-এর উপরে তাদের নাম্বার এবং বাড়ির ঠিকানা তারা সংগ্রহ করে। এরপর তারা বাড়ির ঠিকানা এবং নাম্বার অনুযায়ী গিয়ে গিয়ে খোঁজ করা শুরু করে। এক দুটো বাড়ি খোঁজ করার পর রাজকুমার দেখে যে এদের কারো সাথেই তার মায়ের কোনো মিল পাচ্ছিল না। এ সময় রাজকুমারের কাছে এক দুঃসংবাদ আসে, তার দাদি আসলে মারা গেছে। আর এটি শুনে সে ভীষণ ভেঙে পড়ে, ভীষণ কষ্ট পায়, কারণ তার দাদি তার একমাত্র সঙ্গী ছিল। এরপর আমরা দেখি রাজকুমার একটি বাড়িতে গিয়ে খাদিজা নামের একজন মহিলার খোঁজ পায় এবং সে বাড়ির দরজায় লেখাও ছিল যে রাজকুমার। সে অনেক আশা নিয়ে ডাকতে থাকে সেই বাড়ির মালিক। এরপর যখন মালিক এসে জানায় তখন তিনি জানায় যে খাদিজা নামে যে মহিলাটি ছিল তিনি কয়েক মাস আগেই এই শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে। তারপর যখন রাজকুমার সেই মহিলার ছবি দেখতে চায় তো লোকটি কোনো ছবিও দেখাতে পারে না রাজকুমারকে, এবং কি ওই মহিলার নাম্বারও দিতে পারছিল না, শুধু অন্য একটি শহরের নাম শুনিয়ে বলে যে ওই শহরে চলে গেছে। এরপর রাজকুমার মনে স্থির করে যে সেও ওই শহরেই যাবে তার মাকে খুঁজতে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ওই শহরে যায়, কিন্তু সেখানে গিয়েও তার মায়ের কোনো খোঁজ পায় না। এর মধ্যেই তারা জানতে পারে যে তাদের যে বাড়ির মালিক ছিল তিনি মারা গেছেন, এবং তাদের খুব তাড়াতাড়ি শহরে ফিরে যেতে বলে, কারণ তাদের ছাড়া ব্যক্তির লাশ তারা দাফন করবে না, এবং তাদেরকে খুব তাড়াতাড়ি সেই জায়গায় উপস্থিত হতে বলেছে, কারণ সেই ব্যক্তি নাকি তাদের নামে কিছু উইল করে গেছে এবং তাদেরকে কিছু দরকারি কথা বলে গেছে। যথারীতি সেখানে রাজকুমার এবং কটনি গিয়ে উপস্থিত হয়। তারপর তারা জানতে পারে ওই ব্যক্তি তার উপার্জিত সব সম্পত্তি এবং তার বাড়ি রাজকুমারের নামে করে চলে গেছে, এবং সেই সাথে রাজকুমারের উদ্দেশ্যে একটা চিঠি রেখে গেছে, যে চিঠিতে তিনি তার মনের এতদিনের কষ্ট, অব্যক্ত যন্ত্রণা বর্ণনা করে গেছেন। তিনি আসলে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যখন বিদেশে আসে তার 3-4 মাস পরে তিনি দেশে ফেরত যেতে চেয়েছিলেন, কিন্তু এখানে নাগরিকত্ব ইস্যুর কারণে আরো নানান সমস্যার কারণে তার সে সময় দেশে যাওয়া হয়ে ওঠে। এরপর তিনি টাকা পয়সা উপার্জন শুরু করেন। তারপর একের পর এক সমস্যা আসতে থাকে তার জীবনে, শারীরিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা হয়। তো তিনি আর দেশেই ফিরতেই পারেন না। তো এই কষ্টটা তার মধ্যেই ছিলই, তাই তিনি বাংলাদেশের কাউকে দেখলে অনেক কষ্ট পেতেন এবং নিজের মনের এই কষ্টটাকে ঢাকতে তিনি সবসময় বাংলাদেশের বদনাম করতেন। তিনি আসলে বাংলাদেশের অনেক বড় একটা দেশপ্রেমিক, তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন। এবার তিনি রাজকুমারকে বলে যায় তার মৃত্যুর পরে তার লাশটা যেন বাংলাদেশের মাটিতে যে কোনো জায়গায় একটা কবর দেওয়া হয়, তাহলে তিনি দেশের মাটিতে কবর পেয়ে নিজেকে ধন্য মনে করবেন, নিজের এতদিনের কষ্ট তিনি ভুলতে পারবেন, একটু হলেও তিনি শান্তি পাবেন। এই কথা রাখার জন্য রাজকুমার তার লাশটি নিয়ে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পর সেই লোকের জন্মস্থান রংপুরে চলে যায়। সেখানে একজন মুক্তিযোদ্ধার দাফন করার ব্যবস্থা করা হয়। সবাই মিলে সসম্মানের সাথে একজন বীর মুক্তিযোদ্ধাকে সেখানে কবর দেওয়া হয়। এই জায়গাটাতে পরিচালক অনেক সুন্দর করে দৃশ্যটা ধারণ করেছিল, এবং এখানে একটা দেশাত্মবোধক গানও ছিল, যেটা কিনা হলের মধ্যে আপনার চোখে পানি আনতে অবশ্যই বাধ্য করবে। এরপর রাজকুমার চলে যায় তার দাদির কবরে। সেখানে তার দাদির কথা একটু তার মনে আসে। তার দাদির কবর জিয়ারত করার পর সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসলে হঠাৎ করে সেখানে তাকে কেউ রাজকুমার বলে ডাকে। সে তো শুনে অবাক হয়ে যায়, কারণ এই নামে তাকে তো কেউ ডাকে না। তারপর সে বুঝতে পারে তার বাবা এই নামে তাকে ডেকেছে, আর এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। এবার সে শান্ত মতো হয়ে তার বাবার পাশে গিয়ে বসে। তখন বাইরের আবহাওয়ার ঝড়ের সাথে তার বাবার মনের ভেতরেও ঝড় চলছিল।
তিনি তার এতদিনের করা অন্যায়, তার মায়ের সাথে হওয়া অবিচার আজকে কবুল করে নেয় রাজকুমারের সামনে এবং তিনি বলে রাজকুমারকে, এতদিন যে সত্যটা থেকে আমি তোমাকে লুকিয়ে রেখেছিলাম, আড়াল করে রেখেছিলাম, যার কাছে তোমাকে ভিড়তে দেইনি, আজকে আমি তা তোমাকে শোনাবো। আসলে তোমার মা আগে থেকে একটু সাজগোজ পছন্দ করতো, কিন্তু এটা আমি একদমই পছন্দ করতাম না। তাই মাঝে মধ্যেই তোমার মাকে বকাঝকা করতাম। রাজকুমারদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, তবে এই পুকুরে মহিলাদের নামা একদম নিষেধ ছিল। আর এই নিষেধাজ্ঞা ৩ প্রজন্ম থেকে চলে আসছিল। তো এই নিয়মটা খুব কঠোরভাবে মানা হয় যে এবারের মহিলাদের পুকুরে নামা নিষেধ। রাজকুমারের যখন বয়স ৪ ছিল, একদিন দুর্ঘটনাক্রমে রাজকুমার সেই পুকুরে পড়ে যায়। আর এই কথা শুনতে পাওয়ার পরেই তার মা দৌড়ে ছুটে যায় পুকুরে তাকে তোলার জন্য। যদি কারো সন্তান মৃত্যুর মুখে থাকে তাহলে তো যে কোনো মা ঝাঁপিয়ে পড়বে। তার বাবা তার মাকে বারবার পুকুরে নামতে নিষেধ করছিল দূর থেকে, কিন্তু নিজের বাচ্চা যেখানে জলে হাবুডুবু খাচ্ছে সেখানে কি কোনো মায়ের মন আটকে? তিনি লাফ দেয় পুকুরে নামে এবং তারপর রাজকুমারকে তুলে নিয়ে আসে। এদিকে আবার তার বাবা নিজের সন্তানের বিষয়টি মনোযোগ না দিয়ে তিনি এই চিন্তায় পড়ে যায় যে তার স্ত্রী এবার পুকুরে নেমেছে, তাদের পূর্বপুরুষের করা নিষেধাজ্ঞা অমান্য করেছেন। তিনি চিন্তায় পড়ে যায় এবার কি করে তার সাথে সংসার করবেন। এই চিন্তাতে তিনি এসে ঘরে দরজা বন্ধ করে। রাজকুমারের মা রাজকুমারকে নিয়ে এসে দরজায় কান্নাকাটি করে, দরজা খুলতে বলে, কিন্তু তিনি আর দরজা খোলেন না। তিনি জানিয়ে দেয় যে যেহেতু রাজকুমারের মা নিয়ম অমান্য করেছে তার সাথে আর তিনি সংসার করবেন না, তাকে মন থেকে তিনি তালাক দিয়ে দেন। এ কথা শুনে রাজকুমারের মা কান্নায় ভেঙে পড়ে। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে আমি তো আর ইচ্ছা করে পুকুরে নামি, রাজকুমার পুকুরে পড়ে গিয়েছিল বলেই তাকে তুলতেই তো আমি নেমেছি। কিন্তু তার বাবা এই বিষয়টি বোঝার একদমই চেষ্টা করছিল না। এরপর তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরেও তার মা কিছুদিন পরে রাজকুমারের কাছে আসতো, কিন্তু তার বাবা একবারে নিষেধ করে দেয় যেন তার মা কোনোদিন তাদের সামনে না আসে। তখন চলে যাওয়ার সময় তার মা রাজকুমারকে সাথে নিয়ে চলে যেতে চায়, কিন্তু তার বাবা এটাও নিষেধ করে। একটা ৪ বছরের বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়। এই দৃশ্যটা আরো বেশি হৃদয় বিদারক ছিল। তো এবার তার বাবা বলে যে আমি তখন না বুঝে না জেনে অন্যায়ভাবে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে তোমার মায়ের সাথে এত বড় অন্যায় করেছি। যদি তোমার মায়ের সাথে তোমার দেখা হয় তাহলে আমার হয়ে তুমি ক্ষমা চেয়ে নিও। যদি তোমার মা আমাকে ক্ষমা করে না দেয় তাহলে শেষ বিচারে গিয়ে আমি কোনো উত্তর করতে পারবো না। এ কথা শুনে যেন রাজকুমারের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে যায়। সে তার মাকে দেখার জন্য আরো উতলা হয়ে ওঠে। যে মা তাকে জন্ম দিয়েছে, যে মা তার জন্য এত কষ্ট করেছে, সেই মায়ের সাথে এতটা অন্যায় হয়েছে, সেই মায়ের সে শেষ বয়সে একটু সেবা করতে চায়। এরপর আমেরিকা থেকে খবর আসে যে লোকের বাড়িতে গেছিল এবং যেখানে খাদিজা বেগম এবং রাজকুমার নামে যে একটা ঠিকানা পেয়েছিল, সেই লোকটা আবার তাদের সাথে যোগাযোগ করেছে এবং তিনি অনেকদিন পর খাদিজা বেগমের খোঁজ পেয়েছে। তো সেখানে গিয়ে রাজকুমার জানতে পারে যখন রাজকুমার তার মাকে খুঁজতে গিয়েছিল, এই সংবাদ শুনেই তার মা অনেক আনন্দে সেখানকার ঘর বাড়ি ছেড়ে বাংলাদেশে চলে এসেছে এবং তিনি এটাও জানায় যে তার মা এখন বাংলাদেশে রাঙ্গামাটিতে আছে। এবার মনের আনন্দে রাজকুমার রাঙ্গামাটি চলে আসে। অনেকদিন পর তার মায়ের সাথে হয়তো দেখা হবে। এবার সে রাঙ্গামাটির এক পাহাড়ে উঠে দেখে সেখানে ছোট্ট একটি ঘর, সেই ঘরের দরজায় সুন্দর করে রাজকুমার নাম লেখা। তার মাকে দেখার জন্য যে মন ভরা তৃষ্ণা ছিল তার আজ অবসান হচ্ছে। এই খুশিতে আনন্দে রাজকুমার কান্না করে ফেলছে। রাজকুমার খুশিতে এখনই কান্না করে, আবার রাজকুমার খুশিতে হাসছে। সে উতলা হয়ে গেছে তার মাকে দেখার জন্য। দরজায় গিয়ে সে কড়া নাড়ে, তারপর নিথর দেহের মতো বসে পড়ে। তার মা জিজ্ঞাসা করে যে কে। তখন রাজকুমার সুন্দর করে তার পরিচয় দেয়। তার মাকে দেখে তার দু নয়নের তৃষ্ণা সে মিটাতে চায়। তখন তার মা বলে যে না, আমার তো তোমাদের সামনে যাওয়ার নিষেধ করে দেওয়া হয়েছে। তখন রাজকুমার বুঝতে পারে যে ও, তুমি বাবাকে না নিয়ে আসলে তুমি আমার কথা বিশ্বাস করবে না। বাবা তোমাকে ক্ষমা করে দিতে বলেছে। আচ্ছা দাঁড়াও, আমি বাবাকে নিয়ে আসি, তাহলে তো তুমি আসবে নিশ্চয়ই আমার সামনে। এই বলে যখন রাজকুমার উঠান থেকে নামে মনের আনন্দে ছুটতে যায় নিজের বাবাকে নিয়ে আসার জন্য, ঠিক তখন কোথা থেকে যেন খলিল আরেকটি লোককে সাথে নিয়ে বাইকে করে আসে এবং পরপর ৩-৩টে গুলি করে ঝাঁঝরা করে দেয় রাজকুমারের বুক এবং তার মায়ের ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ভেদ করে গুলি বেরিয়ে আসে। রাজকুমার তার মাকে ডাকতে ডাকতে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দ পেয়ে তার মা বাড়ি থেকে বের হয়। রাজকুমার দূর থেকে ঝাপসা ঝাপসা তার মাকে দেখতে পায়। তার মা ছুটে আসে। এত হৃদয় বিদারক একটা দৃশ্য এখানে। যেই ছেলেটা তার মাকে দেখার জন্য পুরো পৃথিবী চষে বেড়াচ্ছে, সেই ছেলেটার সামনে এবার তার মা থাকেও সে আর দেখতে পাচ্ছিল না। এদিকে তার মাও কান্নায় লুটিয়ে পড়ছিল। রাজকুমার ঝাপসা ভাবে দেখতে পাচ্ছিল তার মাকে, আর এই ঝাপসা ঝাপসা দেখতে দেখতে সে দু চোখের পাতা বন্ধ করে ফেলে। তার মাথাটি নিজের কোলে নিয়ে তার মা কাঁদতে শুরু করে। এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, সিনেমাটি ভীষণ সুন্দর, আপনারা পরিবার সহজে দেখে আসতে পারেন। বিশেষ করে সিনেমাটিতে শাকিব খানের অভিনয় ভীষণ সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের এই এক্সপ্লেনেশনটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, বাই বাই।